নমস্কার। গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের নিবেদন প্রখ্যাত লেখক তথা হাসির জাদুঘর, মজার গল্পের জাদুঘর শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের বিড়ম্বনা। চলুন শুরু করা যাক হাসির গল্প শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের বিড়ম্বনা। বাড়ি ফিরেই হর্ষবর্ধন গোবরাকে ডেকে বললেন, এইমাত্র একটা স্কাউ বয়েটের সঙ্গে ভাব হলো। স্কাউ বয়েট? সে আবার কি? স্কাউ বয়েট তাও জানিস নে? এই যারা পরের উপকার করে বেড়ায় তারাই হলো স্কাউ বয়েট। স্কাউ বয়েট? ভারী অদ্ভুত নাম তো। গোবর্ধন বিস্মিত হয়ে প্রশ্ন করে, কথাটার মানে কি দাদা? মানে আর এমন শক্ত কি? ইংরেজি কথার যা মানে হয় তাই। স্কাউ মানে হলো গে গরু, আর বয়েট মানে। গোবর্ধন এবার নিজের মধ্যে খোঁজাখুঁজি লাগায়। বয়েট মানে তো বয়াটে নয় তো? বয়াটে গরু? তার মানে? হর্ষবর্ধন একটু অবাক হন। গরু আবার বয়াটে কি? অর্থাৎ যেসব গরু একেবারে বয়ে গেছে। গোবর্ধন বাতলে দেয়, 12টায় বেজে গেছে যাদের। তা তো বুঝলাম। হর্ষবর্ধন বলেন, কিন্তু গরু কেন হতে যাবে ছোট্ট একটা ছেলে? একসঙ্গে এক ট্রামে এলাম এতক্ষণ। দিব্যি খাকি রঙের হাফ প্যান্ট, খাসা পোশাক পরে গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছে। কিন্তু ছেলেটা যে স্কাউ বয়েট তা আমি টের পাইনি। কি করে পাবো? একটা ছেলে পাশে বসে চলেছে এই জানি। জানলাম ঢের পরে, যখন মরতে মরতে বেঁচে গেছি তখন। আর একটু হলেই ট্রামে কাটা পড়ে গেছিলাম আর কি। সেই স্কাউ বয়টাই তো বাঁচিয়ে দিল। মানুষের উপকার করা ওদের নিয়ম কি না? বাবা, সত্যি ভারী উপকারী তো ছেলেটা। আর সব ছেলের মতন নয় তো। যা বলেছিস। আমি তাই ঠিক করেছি আমিও একটা স্কাউ বয়েট হব। যাকে পাবো, যাদের পাকড়াতে পারবো তাদের উপকার করে দেবই। তুই কি বলিস? স্কাউ বয়েটের পোশাক তো চাই। পোশাক কই তোমার? না, সে পোশাক আমার পোষাবে না। মার্কা মারা স্কাউ বয়েট নাই বা হলাম। এমনি লোকের উপকার করা যায় না? ধরে বেঁধে করা যায় না নাকি? করলে ক্ষতি কি? পরের দিন সকালে ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের টনক নড়ল। আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তার। হ্যাঁ, আজই তো। আজ থেকেই আমি পরের উপকারে লাগব। বেকার জীবন কোনো কাজের না। জো পেলেই কারো না কারো কিছু না কিছু একটা উপকার কর্মী করবই। করতেই হবে, নইলে জীবন ধারণই বৃথা। হঠাৎ হর্ষবর্ধনের খেয়াল হলো, আচ্ছা, বাড়ি থেকে আরম্ভ করলে কেমন হয়? গোবর্ধন থেকে শুরু করলে মন্দ কি? নিজের ভাইকেই প্রথমে পরবিবেচনা করে পরোপকারের হাতে খড়ি হোক না কেন। তারপর পরের ভাইরা তো পড়েই আছে, খুশি মতো করলেই হলো। হর্ষবর্ধন হাতের পাঁচ ধরেই আগের টান মারে। গোবরা রে, এই গোবরা, গেল কোথায় হতভাগা? আশ্চর্য, তিনি উপকার করবেন হাত ধুয়ে বসে আছেন, অথচ যার উপকার হবে তারই কিনা পাত্তা নেই। দেখো দেখি কাণ্ড। হাঁক ডাক পারতেই গোবরা এসে হাজির। এই সকালে এত ডাক পাড়াপাড়ি কিসের শুনি? আমি ভাবছি তোর একটা উপকার করলে কেমন হয়। হ্যাঁ? দাদার গুরুগম্ভীর মুখ থেকে বেরোয়, আমার আবার উপকার কি করবে? গোবরা আকাশ থেকে পড়ে, আমার কেন? এবং খুব ভীত হয়। করতে হয়, তুই বুঝিস নে। যা, এখন একটা চেলা কাঠ নিয়ে আয় বলছি। চেলা কাঠ কি হবে? আরও অবাক হয় গোবরা। আনলেই টের পাবি। দুর্বহ দায়িত্বের মোট মাথায় করে হর্ষবর্ধনের সারা মুখ তখন গুমোট। হাতে নাতেই দেখিয়ে দেব। চেলা কাঠটা হাতিয়ে নিয়ে দাদা বলেন, আচ্ছা, তোকে যদি আজ থেকে আমি কেবল পিঠে করে বয়ে নিয়ে বেড়াই, সেটা কি তোর খুব উপকার হবে না? আমাকে পিঠে করে? কেন পিঠে কেন? বা, চলতে ফিরতে তোকে তাহলে বেগ পেতে হয় না। হাঁটা চলায় কত না কষ্ট তোর। তার বদলে কেউ যদি তোকে কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়, মন্দ কি? গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। বলতে পারি না, তা হয়তো একরকম মজাই হবে। তাই ভাবছি আজ থেকে তোকে পিঠে বয়ে নিয়ে বেড়াবো। দিনরাত তুই আমার পিঠেই থাকবি।
বড় বড় দেবতার যেমন পীঠস্থান থাকে, তেমনি আমার পীঠস্থানে তোকে প্রতিষ্ঠা করব। কেমন? এতখানি দেবত্বের প্রলোভনেও গোবর্ধনকে প্রলুব্ধ করতে পারে না। সে আপত্তির সুর তোলে, কিন্তু সেটা কি খুব ভালো হবে? কেন হবে না? তোর উপকার হবে, তোর ভালো করা হবে, অথচ ভালো হবে না, সে কেমন কথা? একটু আধটু মাঝে সাঝে চাপতে পেলে মন্দ হয় না, কিন্তু দিনরাত। তথাপি গোবর্ধনের কিন্তু যায় না। তাহলে আর কি? তাহলে আগে তোকে খোড়া করতে হয়। এই যা, পাওয়ালা কাউকে তো পিঠে বয়ে বেড়ানো ভালো দেখায় না, মানায়ও না তেমন। সেটা আর কি এমন উপকার করা হলো? খোড়া মানুষকে যে পিঠে তুলে নেয়, সেই তো যথার্থ দয়ার্দ, সত্যিকারের উপকারী সেই তো। সে কথা ঠিক দাদা, গোবর্ধন সায় দেয়। আমার চেয়ে বরং কোনো একটা খোড়াকে। আরে তাই তো কাঠটা আনিয়েছি। আগে তোর পা ভাঙি, খোড়া করি, তারপর তো। এই বলে যেই না হর্ষবর্ধন চেলাকাঠসহ গোবর্ধনের প্রতি নিজেকে পরিচালিত করেছেন, গোবর্ধন কি করে বলা যায় না, এক মুহূর্তে সমস্ত রহস্যটা যেন সহজে বুঝে নেয়। অপদস্থ হবার অনির্বাচনীয় একটা আশঙ্কা তার ভেতরে সংক্রামিত হয়ে অকস্মাৎ তাকে ভয়ানক বিচলিত করে তোলে। 3 লাফে সিঁড়ি টপকে ছাদে উঠে চিলেকোঠায় সে খিল এঁটে দেয়। দুত্তর, বাড়ির কারোর কোনো উপকার আমার দ্বারা হবার নয়। দেখি বাইরের কারোর সুবিধা মতো কিছু করা যায় কি না। এই বলে চেলাকাঠকে সদূর পরাহত করে হর্ষবর্ধন বেরিয়ে পড়লেন। গলায় একটা রুমাল জড়িয়ে নিতে ভোলেননি। পুরোপুরি বয় স্কাউট না হতে পারুন, কেননা হাফ প্যান্ট পরা তার পক্ষে যতটা অসম্ভব, বয় হতে পারা এতখানি বয়সে তার চেয়ে কিছু কম অসাধ্য নাই। তাই যতটা রয়স হয় ততটাই কেবল করেছেন। রুমাল বেঁধেছেন গলায়। বিশ্বপ্লাবী পরোপকারের বাসনা গলায় নিয়ে তিনি যে বেরিয়েছেন, সেইটাই জানানোর জন্যই ওটা জড়ান। বড় রাস্তার মোড়ে যখন হর্ষবর্ধন পৌঁছলেন, তখন তার অন্তর্গত বিশ্বপ্রেমের দানা বেশ ভালো করেই জমাট বেঁধে গেছে। বিশ্বের হিত লালসায় তখন তিনি লালায়িত। কারো না কারো কিছু না কিছু ভালো তিনি করবেন, ভালো করেই করবেন, সুযোগ পেলেই করে দেবেন এবং করেই সরে পড়বেন। কেউ টের পাবে না, জানতে পারবে না। খবরের কাগজে বিজ্ঞাপনের জয়ঢাক বাজিয়ে তা জাহির করা হবে না। নামের জন্য নয়, লাভের জন্য নয়, নিঃস্বার্থ পরের আর নিঃস্বের উপকার, খুব বেশি না হোক, একটুও, একজনেরও অন্তত একটাই যথেষ্ট। আজ, হ্যাঁ, একটাই বা কম কি? আজ একটা ভালো কাজ, কাল হয়তো আরেকটা, পরশু আবার আরেকটা, একভাবে বারবার। এমনি করতে করতেই ভালো কাজ করার অভ্যাস হয়ে যাবে, বদভ্যাসে দাঁড়িয়ে যাবে শেষটায়। এই করেই তো মানুষ উন্নতির পথে অগ্রসর হয়। ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়েন। গালিফ স্ট্রিটের গাড়ি ধর্মতলা ঘুরে যাবে। স্প্ল্যানেটে পৌঁছতেই প্যাসেঞ্জার ভরে ওঠে। হর্ষবর্ধনও ভাবনায় ভর্তি হতে থাকেন। কত কি ভাবনা! বাস্তবিক পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার? কখন, কোথায়, কার উপকার বলবেন, কি করে, কি করেই বা করবেন, ফাঁকই করবার। হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তার সামনের সিটে হাতখানেকের মধ্যেই একটি বয়স্ক মেয়ে কখন এসে বসেছে। তার কোলে ছোট্ট একটি শিশু। মেয়েটির রোগা লম্বা মুখ, পরিচ্ছন্ন হলেও কাপড় চোপড়ে পরিষ্কার দারিদ্র্যের ছাপ। জীবন সংগ্রামে ও যে নাজেহাল হয়ে পড়েছে সেটা বেশ বোঝা যায়। দেখা মাত্রই হর্ষবর্ধনের হৃদয় বিগলিত হতে থাকে। এই তো তার সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ বলতেই গেল। মেয়েটির কবজি থেকে ময়লা একটা হাত ব্যাগ ঝুলছে। ব্যাগের মুখ খোলা। হর্ষবর্ধন তা লক্ষ্য করেন। ব্যাগের ওই অর্ধদয় যোগে একটি আধুলি কিংবা একটা টাকাই হোক, অনায়াসে অজ্ঞাতসারে তিনি ফেলে দিতে পারেন। বাড়ি ফিরে মেয়েটি কি আহ্লাদিতই না হবে তাহলে। অপ্রত্যাশিত অর্থের মুখ দেখে কি আনন্দই না হবে ওর। না, টাকা নয়, 5 টাকার একটা নোট তিনি গলিয়ে দেবেন। অচেনা উপকারের কথা ভেবে কি উদ্ভাসিতই না হয়ে উঠবে মেয়েটি। নিজে ভেবে নিজের মনকেই পুলকিত হতে থাকেন হর্ষবর্ধন। 5 টাকার একটা নোট করতলগত করে আস্তে আস্তে তিনি সামনের দিকে ঝোঁকেন। উপকার করবার দুঃসাহে তার বুক দূর দূর করতে থাকে। তাক বুঝে ফাঁক গলিয়ে ফেলতে যাবেন, এমন সময়ে
একটা কান ফাটানো গলা খনখন করে উঠল, লোকটা আপনার পকেট মারছে। পাশের আসনের এক ব্যক্তি উত্তেজিত হয়ে তার দিকে আঙুল বাড়িয়ে রয়েছে। মেয়েটি আর্তনাদ করে ব্যাগ সামলে নেয়। কোলের ছেলেটা কোকিয়ে ওঠে। কন্ডাক্টর টিং টিং করে ঘন্টা বাজিয়ে দেয়, বিপদসূচক ঘন্টা। ট্রামের প্রত্যেকেই হর্ষবর্ধনের দিকে তাকায়। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে হাত টেনে নেন এবং নিজের পকেটে পুরে দেন। বোকার মতো কাজ করেন। অবশেষে সারা গাড়িতে ভারী হইচই পড়ে যায়। সবাই কথা বলতে থাকে। কেবল একজন অতি বলিষ্ঠ লোক বিনা বাক্যবায়ে দৃঢ় মুষ্টিতে হর্ষবর্ধনের হাত চেপে ধরে। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, দেখুন তো আপনার ব্যাগ থেকে কিছু সরাতে পেরেছে কিনা। ট্রাম থেমে যায়। হর্ষবর্ধন আমতা আমতা করেন, আমি বলছি আমি সেরকম কিছু না। কিন্তু কি করে তিনি খোলসা করবেন যে ঠিক উল্টোটাই তিনি করতে যাচ্ছিলেন? গাড়ির একজনও কি তার কথায় বিশ্বাস করবে? তার নোট গলানোর কথায়? না, কিছু নিতে পারেননি। মেয়েটি গজগজ করে। বেচারার পোড়া বরাত, 4টে সিকি আর 2 পয়সা ছিল মোট, তাই রয়েছে, কিচ্ছু নিতে পারেননি। আপনি কি ওকে পুলিশে দিতে চান? কন্ডাক্টর শুধোয়, চুরি তো করতে পারেননি, তবে আর পুলিশে দিয়ে কি হবে? চুরি না, হর্ষবর্ধনের বর্ধস্ফুট গলা থেকে বেরোয়, আমি 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 ধিক ধিক, মেয়ে ছেলের পকেট মারতে গেছো? গলায় দড়ি দাওগে। কেন, আমাদের কি পকেট ছিল না? না পকেটে কিছু ছিল না আমাদেরও? দাও ওকে ট্রাম থেকে ফেলে, দূর করে দাও, ইত্যাদি নানান কণ্ঠ থেকে নানাবিধ মন্তব্য প্রকাশ হতে থাকল। কন্ডাক্টরের সময় বয়ে যাচ্ছিল, ধৈর্যও যায়। তাই সে হর্ষবর্ধনকে তাড়া লাগায়, এই নেমে যাও গাড়ি থেকে। এর উপরে আপিল চলে না। ট্রাম থেকে হর্ষবর্ধন নেমে গেলেন আস্তে আস্তে। প্রথম পরাহিত চেষ্টার এই বিপরীত ফল দেখে তার মেজাজ তখন খিচড়ে গেছে। তিনি বেশ ঘা খেয়েছেন এবং দলে দুমড়ে হতাশ হয়ে গেছেন। উৎসাহের অনেকখানি তার উবে গেছে তখন। কিন্তু ভেবে দেখলে পরহিতকারীদের পথ চিরদিনই কি এমনি অপ্রশস্ত? এ হল ক্ষুরধারও নয়, এই রকম কণ্টকাকীর্ণই কি নয় কি? পৃথিবীর যেসব মহৎ লোক অকালে মহাপ্রাণ করেছেন, যীশুখ্রিস্ট থেকে শুরু করে যেসব মহাত্মা পরের ভালো করতে গিয়ে বেঘরে পাড়া পড়েছেন, তাদের এবং হর্ষবর্ধনের ইতিহাস কি প্রায় এক নয়? আস্তে আস্তে তার আবার প্রেরণা আসতে থাকে। এইভাবে ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশন পায়ে পায়ে পার হয়ে যান। চলতে চলতে শহর ছাড়িয়ে ক্রমে গায়ের পথে গিয়ে পড়েন হর্ষবর্ধন। বেশ কিছুটা উতরে এসেছেন সন্দেহ নেই, কয়েক মাইলই হয়তো হবে। আধা শহর আধা পাড়াগার মতো একটা জায়গায় এসে পড়েছেন। হ্যাঁ, এই পাড়াগায় তিনি চান, গেও লোকের সঙ্গই তার কাম্য। শহরের লোকেদের মতো সন্দিগ্ধ স্বভাব নয় তাদের, স্বভাব সন্নিগ্ধ নয়, তারাই মানুষ। কোচা দূরস্থ শহুরদের মতো ওচা নয়, ওরাই ওর বাঞ্ছনীয়। এবং এই গ্রামের মধ্যে কেউ না কেউ অভাবন্য থাকতে পারে, উপকৃত হবার যার উপস্থিত প্রয়োজন। হর্ষবর্ধনের সাহায্যপ্রস্ত হতে সে বিন্দুমাত্র বাধা দেবে না। উপকৃত হয়ে যে বাধিত হবে, ধন্যবাদ জানাবে, চিরকৃতজ্ঞ থেকে যাবে, চিরদিন হর্ষবর্ধনকে বদন্য বলে সন্দেহ করবে, শহুরে লোকেদের মতো তাকে বদ বা অন্য কিছু ঠাউরাবে না। ইতস্তত দৃষ্টি চালাতেই দেখতে পান একটি চাষার মেয়ে তরকারির মোট মাথায় বোঝার ভারে কাতর ও কুজো হয়ে পথে চলেছে। তখনই তার পুরনো সংকল্প ফিরে আসে। পরের গুরুভার বহন করে হালকা করে দেওয়ার বাসনা তার বক্ষে চাগাড় দেয়। হর্ষবর্ধন মেয়েটির কাছে এগিয়ে যান। স্বাভাবিক হেড়ে গলাকে যতদূর সম্ভব মোলায়েম করে মিঠে করে আনেন। দাও, ওই বোঝা আমায় দাও, আমি তোমার বাড়িতে বয়ে দিয়ে আসছি। মেয়েটি সন্দিগ্ধ নেত্রে ওর দিকে তাকায় ও বলে, তুমিই বুঝি সেই লোক? আমি কি? হর্ষবর্ধন ঘাবড়ে যান। কি বলছো? পচার মার কাঁধ থেকে গুড়ের নাগরি নিয়ে পগার পার করেছিলে তুমিই তো। 7 দিনও হয়নি গো, এর মধ্যেই ভুলে গেছো? আমি কেন পালাবো? হর্ষবর্ধনের ধোকা লাগে। বাহ, বাড়ি বয়ে দিয়ে আসি এই বলে
যেমন আমার গায়ে পড়ে এসেছ গো। পচার মার কান্নায় 7 রাত্রির পাড়ার কারোর ঘুম হয়নি আমাদের। আর বলা হচ্ছে আমি কেন পালাবো, মরে যাই আর কি। আমি নই, আমার মতো অন্য কেউ হতে পারে। হর্ষবর্ধন আমতা করেন। গুড়ের নাগরী আমি কখনো চোখে দেখিনি। আবার সাফাই গাওয়া হচ্ছে? ড্যাগরা কোথাকার, ডাকবো নাকি সবাইকে, ডেকে জড়ো করবো লোক? পচার মা বলছিল মানুষটার গোপ ছিল না, এখন দেখছি দিব্যি গোপ। শখ করে রাতারাতি গোপ লাগানো হয়েছে, পরকে ঠগাবার ফন্দি। ঠক কোথাকার, দেখি তো গোপটা ঝুটো কি সাচ্চা। টেনে ছিঁড়ে নিয়ে দিই গে পচার মাকে। এই বলে চাষার মেয়ে সহস্তে মাথার মোট অবলীলাক্রমে মাটিতে নামিয়ে রেখে তার চেয়েও আরও বেশি অবলীলাক্রমে হর্ষবর্ধনের গোপের দিকে অগ্রসর হয়। হর্ষবর্ধন আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালেন না। কোথায় পরের গুরুভার বহন করবেন না, সেখানেই নিজেরই গুরুভার লাঘব হওয়ার জোগাড়। উল্টো আর বলে কাকে? সর্বনাশ আসন্ন হলে পণ্ডিতেরা যেমন সম্পত্তির অর্ধেক ত্যাগ করতে দ্বিধা করেন না, হর্ষবর্ধনও তেমনি এহন গোলযোগে কর্তব্যের গুরুভার পরিত্যাগ করে কেবলমাত্র নিজের গুরুভার বহন করেই সরে পড়েন। না, আর পরোপকার নয়, পরোপকারের আশা দুরাশা মাত্র। সে আশায় জলাঞ্জলি দিতে হলো। মনে মনে এইসব পর্যালোচনা করতে করতে ঊর্ধ্বশ্বাসে হর্ষবর্ধন একেবারে 1/2 মাইল দূরে গিয়ে তবে হাঁপ ছাড়েন। না, প্রাণান্ত করলেন, নানাভাবেই চেষ্টা করে দেখলেন আর কিভাবে পরের উপকার তিনি করতে পারেন। অবশ্য ডুবন্ত লোককে সলিল সমাধি থেকে বাঁচানো যায়, তবে কি না এখন হাতের কাছে তেমন ডুব লোক কই, পাচ্ছেনই বা কোথায়? আর যদিই বা পান, হাত ধরা কাউকে পেয়েই যান, তাহলেই বা কি? সাঁতারের শতও তার জানা নেই। উঁচু মই বেয়ে উঠে প্রজ্বলন্ত 5 তলা বাড়ির ধুমায়মান কুঠুরি ভিতর সে দিয়ে লেলিহান অগ্নিশিখাদের ভেদ করে ছোট্ট একটা কচি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা পরোপকারের হিসেবেই বা এমন মন্দ কি? পরোপকারের বাড়াবাড়ি বলা যায় বরং। মইটই পায়ের কাছে রেখে আড়ালে আবডালে থেকে সুবিধে মতো একটা বাড়িতে আগুন লাগিয়ে পরোপকার করবার সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি করা তার পক্ষে যে খুব কঠিন তা নয়। কিন্তু যেমন সুবিধা এলেও হাতের লক্ষ্মী পায়েই তাকে ঠেলতে হবে। পায়ের মইয়েও হাত দিতেও পারবেন না। বাধ্য হয়ে নিতান্ত দুঃখের সঙ্গেই ওই পরোপকারে তাকে বঞ্চিত থাকতে হবে। কেবল বঞ্চিত না, প্রবঞ্চিত বলা উচিত। এই দেহ নিয়ে মই বেয়ে ওঠা কি তার সাধ্য? না তার ওই বপুকে ঠেলে তোলা কোনো পার্থিব ময়ের ক্ষমতা? না, এ জাতীয় পরোপকার স্পৃহা তার সংবরণ করাই সমীচীন। এসব তার নাগালের বাইরে। না, আর পরোপকার নয়। কাল থেকে ফের তিনি মাছের ঝোল ভাতে ফিরে যাবেন। চিরপুরাতন সেই সাবেক জীবনে প্রত্যাবর্তন করবেন। পৃথিবী পড়ে পড়ে পচুক, মানুষরা সব গোল্লায় যাক, তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফিরেও তাকাবেন না তিনি। পরোপকারের জন্য প্রাণ দিতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু তার বেশি, প্রাণদানেরও বেশি এগোতে তিনি অপারগ। কিছুতেই তিনি গোপ বিসর্জন দিতে পারবেন না। প্রাণান্ত হতে সক্ষম হলেও গোপান্ত হতে তিনি একান্তই নারাজ। তাতে কারো পরোপকার হলো চাই নাই হলো। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও সুন্দর সুন্দর, আরও হাসির গল্প, আরও শিবরাম চক্রবর্তীর মজার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন।